ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে ডেন্টাল ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর শর্টকাট সলিউশন প্লাস রিলেটেড ইনফরমেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি অনেক অনেক বেশি উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। ওকে, লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ভাই ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, ল্যান্থেনাইট সিরিজের মোল নিচের কোনটি? নিচের কোনটি ল্যান্থেনাইট সিরিজের মোল? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষা 2018-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই যে ল্যান্থেনাইট সিরিজ এবং অ্যাক্টিনেট সিরিজের এই টপিকটা শুধুমাত্র যারা মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু না, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশাপাশি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই দুইটা টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভাই ল্যান্থেনাইট সিরিজ আর একটা হচ্ছে ভাই অ্যাক্টিনেট সিরিজ। এবং এই সিরিজ দুইটার মোলগুলোর প্রতীক সম্পর্কিত একটা কোয়েশ্চেন বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্লাস মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা যায়। যেমন কোয়েশ্চেন ফরম্যাটগুলো এভাবে হয়, নিচের কোনটি ল্যান্থেনাইট সিরিজের মোল, অথবা ল্যান্থেনাইট সিরিজের মোল নয় নিচের কোনটি, অথবা নিচের কোনটি অ্যাক্টিনাইট সিরিজের মোল। এভাবে আপনাকে কোয়েশ্চেন ফরম্যাটগুলো করা হয় এবং নিচে কয়েকটা প্রতীক দিয়ে দেয়। এখান থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হয় কোনটা ল্যান্থেনাইট সিরিজের মোল অথবা কোনটা অ্যাক্টিনাইট সিরিজের মোল নয়। এভাবে কোয়েশ্চেনগুলো হয়। তো আসেন ভাই, এখানে আমরা যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে আমাদের যে দুইটা সিরিজ, যেমন ল্যান্থেনাইট সিরিজে 15টা মোল আছে, আর এটা হচ্ছে ভাই অ্যাক্টিনাইট সিরিজেও কয়টা মোল আছে? 15টা করে 30টা মোল আছে। এখন এটা একটু কঠিন যে ল্যান্থেনাইট সিরিজের 15টা মোলের প্রতীক রিমেম্বার করা, এটা আসলে একটু টাফ। বাট আমি আজকে আপনাদেরকে এমন একটা ট্রিক্স, এমন একটা শর্টকাট ট্রিক্স শেয়ার করব যে ট্রিকটা আপনি অ্যাপ্লাই করে ল্যান্থেনাইট সিরিজের 15টা মোলের প্রতীক এত চমৎকারভাবে মিলাতে পারবেন যেটা আনবিলিভেবল, এবং আপনি না দেখলে এটা বিশ্বাসই করতে পারবেন না। এবং আমি নিজেই, স্পেশালি আমি নিজেই এই ল্যান্থেনাইট সিরিজের 15টা মোলের প্রতীক আমি নিজেই এই শর্টকাট ট্রিক্সটা দিয়ে রিমেম্বার করতাম এবং এখনো পর্যন্ত মনে রাখি। আপনি একটু কাইন্ডলি খেয়াল করেন। এবং যে সেন্টেন্সগুলো দিয়ে আমি আপনাকে এই প্রতীকগুলো রিমেম্বার করাবো, সেন্টেন্সগুলো পড়তে এবং শুনতে খুবই চমৎকার। যেমন দেখেন ফার্স্ট যে সেন্টেন্সটা, লাস্ট সেঞ্চুরি প্রেজেন্টেড নিউ ডেমোক্রেটিক প্রাইম মিনিস্টার অন সোশ্যাল মিডিয়া, ইউরোপিয়ান গভর্নমেন্ট ডিসাইডেড টু ব্যান ডার্টি হোটেল। দেন থার্ড যে সেন্টেন্সটা, ইজি টু মেক ইয়েলো বিল্ডিং লাক্সারিয়াস। এই তিনটা সেন্টেন্স দিয়ে, চমৎকার এই তিনটা সেন্টেন্স দিয়ে আমরা ল্যান্থেনাইট সিরিজের 15টা মোলের প্রতীক এত চমৎকারভাবে মিলাবো যেটা আপনি না দেখলে আসলে বিশ্বাস করবেন না। যেমন আসেন ফার্স্ট যে সেন্টেন্সটা, লাস্ট সেঞ্চুরি প্রেজেন্টেড নিউ ডেমোক্রেটিক প্রাইম মিনিস্টার অন সোশ্যাল মিডিয়া। এই সেন্টেন্সটা দিয়ে কি কি মিলে দেখেন। লাস্টের হচ্ছে ভাইয়া এল এ, লাস্টের কি ভাইয়া এল এ, যেটা এল এ প্রতীক, যেটা হচ্ছে ভাইয়া ল্যান্থেনাম। সেঞ্চুরির ভাইয়া সিই, সেঞ্চুরির প্রথম দুইটা, লাস্টের প্রথম দুইটা এল এ ল্যান্থেনাম। সেঞ্চুরির সিই, সিই দিয়ে কি বলেন তো ভাই? সিরিয়াম, ল্যান্থেনাম সিরিয়াম। প্রেজেন্টেড, প্রেজেন্টেডের হচ্ছে ভাইয়া পি আর, প্রেজেন্টেডের কি ভাইয়া প্রথম দুইটা লেটার পি আর। এটা হচ্ছে ভাইয়া প্রাসিউডিমিয়াম, ল্যান্থেনাম সিরিয়াম প্রাসিউডিমিয়াম। এত সুন্দরভাবে মিলে যেটা আনবিলিভেবল ভাইয়া। নিউ ডেমোক্রেটিক, নিউর হচ্ছে ভাইয়া এন আর ডেমোক্রেটিকের হচ্ছে ডি। নিউর এন, ডেমোক্রেটিকের প্রথমটা ডি মিলে হচ্ছে এন ডি, যেটা সংকেতটা হচ্ছে ভাইয়া এন ডি, যেটা হচ্ছে ভাইয়া নিউডিমিয়াম, নিউডিমিয়াম। ঠিক আছে। দেন আসেন ভাইয়া প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের প্রাইমের হচ্ছে পি আর মিনিস্টারের হচ্ছে ভাইয়া এম, মিনিস্টারের কি ভাইয়া এম। এটা হচ্ছে ভাইয়া প্রমিথিয়াম, প্রাইম মিনিস্টারের দিয়ে কি হচ্ছে ভাইয়া পি এম, যেটা হচ্ছে ভাইয়া প্রমিথিয়াম, প্রমিথিয়াম। দেন আসেন ভাইয়া অন সোশ্যাল মিডিয়া, অন সোশ্যাল মিডিয়া, সোশ্যালের এস, মিডিয়ার হচ্ছে এম, মিলে প্রতীকটা হচ্ছে ভাইয়া এস এম, যেটা হচ্ছে ভাইয়া সামেরিয়াম, কি ভাইয়া? সামেরিয়াম। অনেক সুন্দরভাবে জিনিসগুলো মিলে। দেন আসেন ভাই সেকেন্ড যে সেন্টেন্স সেটা দেখেন ভাই, ইউরোপিয়ান গভর্নমেন্ট ডিসাইডেড টু ব্যান ডার্টি হোটেল, ইউরোপিয়ান গভর্নমেন্ট ডিসাইডেড টু ব্যান ডার্টি হোটেল। দেখেন আসেন ভাই ইউরোপিয়ানের হচ্ছে ভাই ইইউ, ইইউ। এটা হচ্ছে ভাইয়া ইউরোপিয়াম, ইউরোপিয়ানের ভাইয়া এটা হচ্ছে ইইউ দিয়ে হচ্ছে ভাই ইউরোপিয়াম, ইউরোপিয়াম। দেন আসেন ভাই গভর্নমেন্ট ডিসাইডেড, গভর্নমেন্টের হচ্ছে ভাই জি, ডিসাইডেডের হচ্ছে ভাই ডি, মিলে হচ্ছে ভাই প্রতীকটা হচ্ছে জিডি, যেটা হচ্ছে ভাই গ্যাডালিনিয়াম, গ্যাডালিনিয়াম, গ্যাডালিনিয়াম। নামগুলা পড়তে কিন্তু অনেক কঠিন। এই যে টু ব্যান, টু ব্যানের টুর হচ্ছে ভাই টি আর ব্যানের হচ্ছে ভাই বি, মিলে হচ্ছে প্রতীকটা হচ্ছে ভাই টি বি, যেটা হচ্ছে ভাই টারবিয়াম, কি ভাই? টারবিয়াম। দেন হচ্ছে ভাই ডার্টি, ডার্টির হচ্ছে ডি এবং লাস্ট অক্ষর মিলে ডি ওয়াই, এটা হচ্ছে ভাই ডিসপ্রোজিয়াম, ডিসপ্রোজিয়াম। দেন হচ্ছে ভাই হোটেল, হোটেলের হচ্ছে ভাই এসু, যেটা হচ্ছে ভাই হুলিয়াম, হুলিয়াম। অনেক সুন্দরভাবে মিলে। দেন আসেন ভাই
থার্ড যে সেন্টেন্সটা, ইজি টু মেক ইয়েলো বিল্ডিং লাক্সারিয়াস। ইজি, এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবেন, এখানে সব 15টা মৌলের সবগুলোই চমৎকারভাবে মিলে, বাট একটা মিলে না, সেটা হচ্ছে ইজি। ইজি দিয়ে মনে রাখবেন আর, একটা লেটার মিলে পরেরটা মিলে না। ইজি দিয়ে কি ভাই আর, এটা হচ্ছে ভাই আরবিয়াম, এটা হচ্ছে কি আর দিয়ে কি ভাই আরবিয়াম। দেন আসেন ভাই ইজি টু মেক, টু মেকের টি আর মেকের হচ্ছে ভাই এম, মিল হচ্ছে প্রতীকটা টিএম, যেটা হচ্ছে ভাই থুলিয়াম, এটা হচ্ছে আরবিয়াম, এটা হচ্ছে ভাই থুলিয়াম। দেন আসেন ভাই ইয়েলো বিল্ডিং, ইয়েলো বিল্ডিং এর ওয়াই আর বিল্ডিং এর বি মিলে হচ্ছে ভাই ওয়াই বি, যেটা হচ্ছে ইটারবিয়াম, যেটা কি ভাই ইটারবিয়াম। দেন আসেন ভাই লাক্সারিয়াস, লাক্সারিয়াসের এল ইউ, যেটা হচ্ছে ভাই লুটেশিয়াম, লুটেশিয়াম। ঠিক আছে, এই যে ল্যান্থেনিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত মৌলগুলা দেখেন ভাই চমৎকার ভাবে আপনি যদি নাইস এই 3টা সেন্টেন্স মনে রাখতে পারেন তাহলে ইজিলি মিলে যাবে ভাই। দেখেন আমি সেন্টেন্সগুলো আবার পড়তেছি, এগুলো সংবাদ পড়ার মতো সেন্টেন্স। লাস্ট সেঞ্চুরি প্রেজেন্টেড নিউ ডেমোক্রেটিক প্রাইম মিনিস্টার on social media, European government decided to ban dirty hotel, easy to make yellow building luxurious। আপনি জাস্ট এই 3টা সেন্টেন্স একটু খাতায় লিখবেন, খাতায় লিখে বাসায় একবার প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার ইজিলি মাথায় চলে আসবে। তো আসেন ভাই আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, এখন আপনি যদি এই ল্যান্থেনাইট সিরিজের এই 15টা মূল মনে রাখতে পারেন, এই যে ল্যান্থেনাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ সম্পর্কিত কোয়েশ্চেনগুলো ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন ভাই ল্যান্থেনাইট সিরিজের মূল নিচের কোনটা, আমাকে প্রতীকগুলো দেওয়া আছে। তো দেখেন আপনি যখন এই ল্যান্থেনাইট সিরিজের অ্যাক্টিনাইট সিরিজের কোয়েশ্চেনগুলো চলে আসবে, তখন আপনি সেন্টেন্সগুলো মাথায় নিয়ে আসবেন। যেমন লাস্ট সেঞ্চুরি প্রেজেন্টেড, একটা মিলান, লাস্ট সেঞ্চুরি, লাস্টের এল এ, সেঞ্চুরির সি, এই যে আছে ভাইয়া, এই যে সি। দেন আরো আছে কিনা দেখেন, প্রেজেন্টেড, প্রেজেন্টেডের ভাইয়া পি আর, নিউ ডেমোক্রেটিকের কি এনডি, নিউ ডেমোক্রেটিকের এনডি, এনডিটাও আমার অপশনে আছে, সি অপশনে। তার মানে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার দুইটা হচ্ছে, একটা হচ্ছে ভাই বি অপশনে যেটা আছে সেটা হচ্ছে ভাই সিরিয়াম, আর এনডি হচ্ছে ভাই নিউডিমিয়াম, দুইটাই আছে কিন্তু আমার ল্যান্থেনাইট সিরিজের মূলে। তার মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার বি এবং সি দুইটাই। তবে আমি আপনাকে সলিউশন বুঝাতে চাচ্ছি না, আমি আপনাকে জাস্ট এই ট্রিকটা বুঝাতে চাচ্ছি যে ল্যান্থেনাইট সিরিজের 15টা মৌলের প্রতীক এত চমৎকার ভাবে 3টা সেন্টেন্স দিয়ে মিলে, যেটা আমি আনবিলিভেবল এবং মনে রাখার জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট ওয়ে। আশা করি ভাই আপনি আমার অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনি জাস্ট এই 3টা সেন্টেন্স একটু মাথায় নিয়ে আসবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, নিষ্ক্রিয় গ্যাসের পর, নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল নিচের কোনটা? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষা 2017-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে কোয়েশ্চেনটা করেছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল, অথবা এই জিনিসটা বলতে পারতো সবচেয়ে স্থিতিশীল মৌল নিচের কোনটা, সবচেয়ে নিষ্ক্রিয় মৌল অথবা স্থিতিশীল মৌল নিচের কোনটা। এখন আসেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে ইনফরমেশনটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে স্থিতিশীল মৌল বা নিষ্ক্রিয় মৌল কোনগুলো হবে সেটা বের করার জন্য আপনাকে একটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। সেই ইনফরমেশনটা দেখেন, এবং এই ইনফরমেশনটা আপনাকে আপনার অনেকগুলো কোয়েশ্চেন সলভিং ও কাজে দিবে। যেমন দেখেন ইনফরমেশনটা, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ অরবিটালটা, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ অরবিটালটা পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে। দেখেন ভাই একটু খেয়াল করতে হবে, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ অরবিটালটা পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, নিষ্ক্রিয় গ্যাসের পরে সেসব মৌলসমূহ সবচেয়ে বেশি স্থিতিশীল অথবা কি হয় ভাই নিষ্ক্রিয় হয়। আশা করি ভাই আপনি আমার এই ইনফরমেশনটা এই কথাটা বুঝতে পেরেছেন। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ অরবিটালটা যদি আপনি দেখেন পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, নিষ্ক্রিয় গ্যাসের পরে সেসব মৌলসমূহ সবচেয়ে বেশি স্থিতিশীল অথবা সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হয়। যেমন আমার অপশনে যে 4টা মৌল দেওয়া আছে, একটা হচ্ছে অক্সিজেন, একটা নাইট্রোজেন, একটা হাইড্রোজেন, একটা কার্বন। এখন কোনটা বেশি স্থিতিশীল সেটা বের করার জন্য আপনি ইনফরমেশনটা একটু কাজে লাগান। আপনি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করেন, ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s² 2s²/2p4। এটা ইলেকট্রন বিন্যাস করেন ভাইয়া 1s² 2s², এটা হচ্ছে ভাই কি 2p3। দেন এটা ইলেকট্রন বিন্যাস করেন, এটা তো 1s1 একটাই। দেন কার্বন হচ্ছে ভাই কি 1s² 2s², দেন হচ্ছে ভাই 2p2। ঠিক আছে, এখন ইলেকট্রন বিন্যাস করে এই যে সর্বশেষ অরবিটাল, এটা দেখেন 2p4, এটা দেখেন ভাই 2p3, এটা তো 1s1 একটাই, এটা দেখেন ভাই 2p2। এখন আসেন ভাই পি অরবিটাল, সর্বশেষ অরবিটালটা সব মৌলের ক্ষেত্রে দেখেন ভাই পি অরবিটাল। এখন আসেন ভাই পি অরবিটালে আমরা পূর্ণ ইলেকট্রন কয়টা থাকতে পারে? সর্বোচ্চ 6টা। 6টা থাকলে এটাকে আমরা কি বলবো? পূর্ণ। তো পি অরবিটালে 6টা থাকলে এটা পূর্ণ। আর যদি 3টা থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমার অর্ধপূর্ণ। কি বলবো ভাই আমরা? অর্ধপূর্ণ। তো দেখেন ভাই
আপনি যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করেছেন তার মধ্যে নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাসটা সেটার সর্বশেষ অরবিটালটা দেখেন ভাইয়া 2p3 আছে। কি আছে ভাইয়া? 2p3। তার মানে এই p অরবিটালটা কি আছে ভাইয়া? অর্ধপূর্ণ আছে। এই p অরবিটালটা অর্ধপূর্ণ থাকার কারণে এই নাইট্রোজেন মৌলটা সবচেয়ে বেশি কি ভাই? স্থিতিশীল। সবচেয়ে বেশি কি হবে ভাই? স্থিতিশীল হবে এই চারটা মৌলের মধ্যে। সবচেয়ে বেশি স্থিতিশীল অথবা সবচেয়ে বেশি কি হবে ভাই? নিষ্ক্রিয় হবে। আশা করি ভাই আপনি আমার এই সলিউশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। তবে এখানে একটা জিনিস আমি আপনাকে বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় মৌল হিসেবে এই নাইট্রোজেনকেই কাউন্ট করা হয়। কাকে ভাই? নাইট্রোজেনকেই কাউন্ট করা হয়। এবং কেন সেটা আমি আপনাকে এই যে যেহেতু p অরবিটালটা অর্ধপূর্ণ বা p অরবিটালটা অর্ধপূর্ণ আছে সেই কারণে এই চারটা মৌলের মধ্যে নাইট্রোজেন মৌলটা সবচেয়ে বেশি নিষ্ক্রিয় অথবা সবচেয়ে বেশি কি হবে ভাই? স্থিতিশীল হবে। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোশ্চেন অ্যান্সার হবে কি? নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে কোনটা ভাই? নাইট্রোজেন, যেটা আপনি ইলেকট্রন বিন্যাস থেকে এই ইনফরমেশনটা অ্যাপ্লাই করে ইজিলি বের করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন সলভ করবো ভাই আমরা। কোশ্চেনটা দেখেন, কোনটি পোলার অণু? নিচের কোনটি পোলার অণু? এই কোশ্চেনটা দেখেন ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষা 2016-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এটা বের অনেকগুলো কোশ্চেন ভাই আপনি খুঁজে পাবেন। নিচের কোনটা পোলার অণু বা নিচের কোনটা অপোলার অণু বা নিচের কোনটাতে পোলারিটি দেখা যায়, এসব জিনিস এই টাইপের অনেকগুলো কোশ্চেন ভাই আপনি খুঁজে পাবেন। তবে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে, আমি যদি আপনাকে একটু বেসিক লেভেল থেকে বুঝাই, সমযোজী বন্ধনের মধ্যে, সমযোজী যৌগসমূহের মধ্যে, সমযোজী কম্পাউন্ড বা যৌগসমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যে তড়িৎ যুজি বৈশিষ্ট্যটা দেখা যায়, যে তড়িৎ যুজি বৈশিষ্ট্য দেখা যায়, সেটার উপর ডিপেন্ড করে আমরা কিছু শ্রেণী বিভাগ আছে, যেমন পোলার এবং অপোলার, এই দুইটা জিনিস আমরা কাউন্ট করি। যেমন আসেন, যদি কোনো একটা কম্পাউন্ডে বা যৌগসমূহে যে মৌলগুলো প্রেজেন্ট আছে, বা আপনি কথাগুলো একটু শুনতে হবে ভালো করে, যে মৌলগুলো প্রেজেন্ট আছে সেই মৌলগুলোর যদি, সেই মৌল দুটার মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 0.5 এর চেয়ে কম হয়, ইজ লেস দেন 0.5, যদি কোন একটা যৌগে কম্পাউন্ডে যে মৌলগুলো প্রেজেন্ট আছে সেই মৌলসমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর চেয়ে কম হয়, তখন সেই কম্পাউন্ডকে আমরা অপোলার কম্পাউন্ড বা অপোলার যৌগ হিসেবে বিবেচনা করি, অথবা বিশুদ্ধ সমযোজী অণু হিসেবে বিবেচনা করি। আরেকটা কি ভাই? একদম পিওর একটা সমযোজী যৌগ হিসেবে আমরা বিবেচনা করতে পারি, যখন ভাই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 0.5 এর চেয়ে কি হবে ভাই? কম হবে। দেন আসেন ভাই, যখন কোন একটা কম্পাউন্ডে মৌলসমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের রেঞ্জটা 0.5 থেকে 1.7 এর মধ্যে থাকবে, কত ভাই? 0.5 থেকে 1.7 এর মধ্যে থাকবে, তখন সেটাকে আমরা পোলার বা কিছুটা আয়নিক প্রকৃতির সমযোজী যৌগ হিসেবে বিবেচনা করতে পারবো। ঠিক আছে, পোলার অথবা হালকা, ওই সমযোজী যৌগের মধ্যে হালকা কিছুটা আয়নিক বৈশিষ্ট্য আছে, এবং কি এটাকে আমরা পোলার হিসেবে কি করব ভাই? বিবেচনা করব, যদি রেঞ্জটা 0.5 থেকে 1.7 এর মধ্যে থাকে। দেন আসেন 3 নাম্বার যে পয়েন্টটা, যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 1.7 এর চেয়ে বেশি হয়ে যাবে, তখন সেই কম্পাউন্ডটাকে আমরা যথেষ্ট আয়নিক বৈশিষ্ট্যপূর্ণ সমযোজী যৌগ হিসেবে বিবেচনা করতে পারবো, অর্থাৎ পিওর একটা পোলার সমযোজী যৌগ। ঠিক আছে, যখন ভাই 1.7 এর চেয়ে বেশি হয়ে যাবে, তখন আমরা সেই মৌলটাকে যথেষ্ট আয়নিক বৈশিষ্ট্যপূর্ণ সমযোজী যৌগ হিসেবে কি করতে পারবো ভাই? বিবেচনা করতে পারবো। এই অ্যানালাইসিস থেকে আপনি কি বুঝলেন ভাই? যতই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বেশি হবে, ওই সমযোজী যৌগের মধ্যে পোলারিটিটা অর্থাৎ আয়নিক বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি কি পাবে ভাই? প্রকাশ পাবে। এই জিনিসটাই হচ্ছে এখানকার অ্যানালাইসিসের মেইন উদ্দেশ্য, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা যত বেশি হবে, ওই সমযোজী যৌগের মধ্যে পোলারিটিটা ততই বেশি দেখা যাবে, অর্থাৎ ওই সমযোজী যৌগটা ততই যথেষ্ট আয়নিক বৈশিষ্ট্যপূর্ণ সমযোজী যৌগে কি হবে ভাই? পরিণত হবে। আশা করি ভাই আপনি আমার অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। তবে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে আরো কিছু ইনফরমেশন একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাই কিছু গুরুত্বপূর্ণ মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যেমন হেলোজেন সমূহের তড়িৎ ঋণাত্মকতার মান, এগুলো কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ। যারা স্পেশালি জেআইইউর ডি ইউনিটের জন্য প্রিপারেশন নেবেন, তাদের জন্য কিন্তু এই হেলোজেন সমূহের তড়িৎ ঋণাত্মকতার এই মানগুলো কিন্তু ভাই খুবই
খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেন, শুধু জাইয়ের ডি ইউনিট না, আপনার এই তড়িৎ ঋণাত্মক মানগুলো অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে গিয়ে কাজে দিবে। হয়তো আপনার জানা আছে, তারপর আমি একটু রিমেম্বার করে দিচ্ছি। ফ্লোরিন 4.0, ক্লোরিন 3.0, ব্রোমিন হচ্ছে 2.8, আয়োডিন হচ্ছে 2.5। এভাবে কোয়েশ্চেনগুলো এরকমও হয় যে হ্যালোজেন সমূহের তড়িৎ ঋণাত্মকতার সক্রিয়তার ক্রম কোনটা। তাহলে সক্রিয়তার ক্রম হবে কি, তড়িৎ ঋণাত্মকতার ফ্লোরিন সবচেয়ে বেশি, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। এভাবেও কোয়েশ্চেনগুলো হয়। দেন পাশাপাশি আরো কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান আপনাকে মনে রাখতে হবে, যেমন হাইড্রোজেন 2.1, কার্বন 2.5, নাইট্রোজেন 3.0, অক্সিজেন হচ্ছে 3.5, সালফার হচ্ছে ভাই 2.5। আমরা যদি ভাই এখন এই কোয়েশ্চেনে সলভ করি যে কোনটা পোলার অণু, তাহলে প্রথম যে কম্পাউন্ড আছে সেটা হচ্ছে মিথেন, যেখানে কার্বন এবং হাইড্রোজেন প্রেজেন্ট আছে। ঠিক আছে, তো কার্বন হচ্ছে ভাই 2.5, হাইড্রোজেন হচ্ছে ভাই 2.1। আপনি যদি বিয়োগ করেন 2.5 থেকে 2.1 যদি বিয়োগ করেন, তাহলে আপনার থাকবে হচ্ছে ভাই 0.4। তার মানে তড়িৎ ঋণাত্মকতার রেঞ্জটা কত হচ্ছে ভাই 0.4। এটা হচ্ছে ভাই ফার্স্ট কম্পাউন্ড মিথেন। দেন আসেন ভাই CCl4, এটা হচ্ছে ভাই কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এই কার্বনের রেঞ্জটা হচ্ছে ভাই কার্বন হচ্ছে ভাই 2.5 আর ক্লোরিন হচ্ছে ভাই 3.0। তাহলে 3.0 বিয়োগ হচ্ছে ভাই 2.5, তড়িৎ ঋণাত্মকতার মানগুলো মুখস্থ থাকতে হবে। ক্লোরিন হচ্ছে 3.0 আর কার্বন হচ্ছে 2.5। আপনি যদি বিয়োগ করেন তাহলে আপনার থাকবে হচ্ছে ভাই 0.5। ওকে, দেন আসেন ভাই পানিতে অক্সিজেন হচ্ছে আপনার 3.5, অক্সিজেন হচ্ছে 3.5 আর হাইড্রোজেন হচ্ছে ভাই 2.1। আপনি যদি তড়িৎ ঋণাত্মকতার মানটা বিয়োগ করেন তাহলে পাবেন হচ্ছে ভাই 1.4। দেন আসেন ভাই HCl, হাইড্রোজেন হচ্ছে 2.1, ক্লোরিন হচ্ছে 3.0 বিয়োগ হচ্ছে 2.1। আপনি যদি বিয়োগ করেন তাহলে পাবেন হচ্ছে ভাই 0.9। এখন আসেন অপশন 0.4, তার মানে এটার মধ্যে কোনো পোলার হবে না, এটা একদম পিওর বিশুদ্ধ সমযোজী যৌগ। কার্বন টেট্রাক্লোরাইড এটাও কিন্তু 0.5, তার মানে এটাও একটা পিওর বা বিশুদ্ধ সমযোজী যৌগ হবে, অর্থাৎ অপোলার কম্পাউন্ড হবে। বাট সি এবং ডি অপশনে আপনি যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মানটা বের করলেন, সি অপশন যেটা পানির মধ্যে হচ্ছে 1.4। দেন আবার ডি অপশন যেটা HCl, এটার মধ্যে হচ্ছে ভাই 0.9। তার মানে আমি আপনাকে রেঞ্জটা বলেছিলাম, যখন 0.5 থেকে 1.7 এর মধ্যে হবে তখন সেটা হচ্ছে সবচেয়ে বেশি পোলার দেখা যাবে, অর্থাৎ তখন সেই কম্পাউন্ডগুলোকে আমরা পোলার অথবা কিছুটা আয়নিক প্রকৃতির যৌগ, আয়নিক প্রকৃতির সমযোজী যৌগ হিসেবে কি করব ভাই বিবেচনা করব। 0.5 থেকে 1.7। আবার যখন ভাই 1.7 এর চেয়ে বেশি হয়ে যাবে তখন সেটাকে বলছিলাম একদম যথেষ্ট আয়নিক বৈশিষ্ট্যপূর্ণ পিওর যথেষ্ট আয়নিক বৈশিষ্ট্যপূর্ণ সমযোজী যৌগ। তার মধ্যে দেখেন ভাই পানির মধ্যে হচ্ছে, তার মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 1.4, বাট HCl এর মধ্যে হচ্ছে ভাই 0.9। দুইটাই কিন্তু ভাই পোলার সমযোজী যৌগ। তবে এই যে পানির তড়িৎ ঋণাত্মকতার মানটা 1.4, যেটা HCl এর তড়িৎ ঋণাত্মকতার মানের চেয়ে বেশি হওয়ায় পানিটা সবচেয়ে বেশি কি হবে ভাইয়া পোলার অণু হবে। HCl ও পোলার অণু, বাট তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মানটা যার যত বেশি সেই যৌগটা সেই কম্পাউন্ডটা তত বেশি পোলার হবে। এই জন্য আমরা কোয়েশ্চেনের অ্যান্সার দেখাবো সি অপশনটা। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল। নিচে আমাকে 4টা মৌল দেওয়া আছে এবং কোয়েশ্চেনটা করা হয়েছে, দেখেন ভাই নিচের কোনটা সাধারণ অবস্থায় তরল। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষা 2016-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এটা এবারে অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি মেডিকেল প্লাস ডেন্টাল প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুঁজে পাবেন যে এটা এবারে অনেকগুলা বেসিক লেভেলের কোয়েশ্চেন। তো আসেন ভাই এটার জন্য যে ইনফরমেশনগুলো আপনাকে ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, মনে রাখবেন কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেলসিয়াসে কয়েকটা তরল ধাতু আছে। কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেলসিয়াসে কয়েকটা তরল ধাতু, এইগুলার নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভর্তি পরীক্ষায় অনেকবার এখান থেকে একটা কোয়েশ্চেন এসেছিল। মনে রাখবেন ভাইয়া কক্ষ তাপমাত্রা এবং 25 ডিগ্রি সেলসিয়াসে মার্কারি, গ্যালিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এই 4টা হচ্ছে ভাইয়া তরল ধাতু। কি ধাতু ভাইয়া? তরল ধাতু। খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও আপনাকে রিমেম্বার করে দিচ্ছি, মার্কারি, গ্যালিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এই 4টা হচ্ছে ভাই কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেলসিয়াসে তরল ধাতু সমূহের নাম। এই 4টা মনে রাখবেন। পাশাপাশি আপনাকে হেলোজেন সমূহের যে ভৌত অবস্থার ধর্ম, হেলোজেন সমূহের যে সাধারণ অবস্থায় ভৌত অবস্থার যে ধর্মটা, এই 4টা কিন্তু ভাইয়া মেডিকেল প্লাস ডেন্টাল প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা আপনারা কেউ স্কিপ করবেন না, একদম বেসিক লেভেলের একটা জিনিস। বাট ভর্তি পরীক্ষায় প্রায় সময় এখান থেকে একটা কোয়েশ্চেন
দেখা যায়। ঠিক আছে, এই চারটা কিন্তু কেউ মিস করবেন এবং এই চারটা অবশ্যই আপনি মুখস্থ করবেন। যেমন দেখেন এই যে হ্যালোজেন সমূহের সাধারণ অবস্থার যে ভৌত ধর্ম, এই যে ফ্লোরিন এবং ক্লোরিন এই দুইটা, প্রথম দুইটা হ্যালোজেন সমূহের প্রথম দুইটা ফ্লোরিন এবং ক্লোরিন এই দুইটা হচ্ছে ভাই গ্যাস, এই দুইটা কি ভাই গ্যাস। ঠিক আছে, দেন হচ্ছে ব্রোমিন, ব্রোমিনটা হচ্ছে ভাই তরল, ব্রোমিনটা কি ভাই তরল বা লিকুইড, ব্রোমিনটা কি তরল। দেন আয়োডিনটা হচ্ছে কি ভাই কঠিন। তাহলে দেখেন এই চারটা আমি বললাম, প্রথম দুইটা হচ্ছে কি ভাই গ্যাস, পরেরটা হচ্ছে ভাই তরল, লাস্টেরটা হচ্ছে কি ভাই কঠিন। এখন আসেন এই যে এইগুলা এইসব এই যে ফ্লোরিন ক্লোরিন এই দুইটা গ্যাসের বর্ণ, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি এই যে কালকে যে এএফএমসি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হলো, সেখানে কিন্তু এই যে আয়োডিনের বর্ণটা কিন্তু ভর্তি পরীক্ষায় এসেছিল। এই যে কালকেই এএফএমসি তে যে পরীক্ষাটা হলো মেডিকেল আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে, এখানে আয়োডিনের এই বর্ণটা কিন্তু এসেছে, কোয়েশ্চেনটা এসেছে। ঠিক আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোয়েশ্চেনটা। এই যে দেখেন এই যে ফ্লোরিন ক্লোরিন এই দুইটা বললাম গ্যাস, এখানে মনে রাখবেন ফ্লোরিনের বর্ণটা হচ্ছে ভাই হালকা হলুদ গ্যাস। কি গ্যাস ভাই? হালকা হলুদ টাইপের গ্যাস। দেন ক্লোরিনটা হচ্ছে ভাই সবুজাভ গ্যাস। কি ভাই? সবুজাভ গ্যাস। আর ব্রোমিনটা কি তরল, এটা আমরা অনেক সময় দেখেছিলাম ব্রোমিনের লাল বর্ণের তরলটা দূরীভূত হয় এই যে জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা নির্ণয় করার জন্য আমরা এই যে ব্রোমিনের সাথে বিক্রিয়া করিয়েছিলাম, মনে আছে? সেখানে ব্রোমিনের লাল বর্ণটা কি হতো ভাই? দূরীভূত হতো। আশা করি এই জিনিসটা আপনার মনে আছে। তো মনে রাখবেন ব্রোমিনটা হচ্ছে তরল, এটার বর্ণটা হচ্ছে ভাই লাল বর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেন আয়োডিনটা হচ্ছে ভাই কঠিন এবং এটার বর্ণটা হচ্ছে বেগুনি। এটা আমি আবারও বলছি এএফএমসি তে অলরেডি এসেছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে কালকে যে এক্সামটা হলো। তো আসেন ভাই এই কয়েকটা ইনফরমেশন কক্ষ তাপমাত্রার কিছু তরল ধাতু এবং এই যে হ্যালোজেন সমূহের সাধারণ অবস্থার ভৌত ধর্মের এই চারটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে ভর্তি পরীক্ষা আসে ভাই এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন বা আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন আমাকে বলছে কোনটা সাধারণ অবস্থায় তরল। তো আমরা দেখেছিলাম আয়োডিন এটা হচ্ছে কঠিন, আয়োডিন এটা কি ভাই? কঠিন, এটা কি ভাই? কঠিন। দেন আসেন ভাই বি অপশনে যেটা আছে সেটা হচ্ছে ক্লোরিন এবং সি অপশনে যেটা আছে দেখেন ভাই ফ্লোরিন। ক্লোরিন এবং ফ্লোরিন এই দুইটা হচ্ছে কি ভাই? গ্যাসীয়। এই দুইটা কি ভাই? গ্যাসীয়। এই দুইটা কি? গ্যাসীয়। এই যে ডি অপশনে যেটা আছে সেটা দেখেন ব্রোমিন, যেটা বলেছিলাম লাল বর্ণের তরল, বর্ণটা কি ভাই? লাল বর্ণ এবং এটা সাধারণ অবস্থায় কি ভাই? ব্রোমিনটা তরল। এই যে কয়েকটা ইনফরমেশন, এগুলো যদি ভাই আপনি ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে পারেন, আমি আবারও বলতেছি হ্যালোজেনের সাধারণ অবস্থার ভৌত ধর্মের এই চার্ট এবং কক্ষ তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াসের কয়েকটি তরল ধাতু, এই যে বেসিক ইনফরমেশন এগুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন নিচের কোন মলটির রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে কম। নিচে আমাকে চারটা মল দেওয়া আছে ভাই, কোন মলটার রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে কম। দেখেন ভাই এই কোয়েশ্চেনটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2010-11 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো ভাই আসেন এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো সামনের ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হ্যালোজেন সমূহের কিছু ক্রম যেগুলো ভর্তি পরীক্ষায় বারবার রিপিট হয়। ঠিক আছে, ভর্তি পরীক্ষায় বারবার রিপিট হয়, যেমন হ্যালোজেন সমূহের তড়িৎ ঋণাত্মকতার ক্রম, হ্যালোজেন সমূহের সক্রিয়তার ক্রম, হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম। এই তিনটা ক্রম সবচেয়ে বেশিবার ভর্তি পরীক্ষায় দেখা যায়। তো মনে রাখবেন ভাই এখানে আমি দুইটা ক্রম দিয়েছি, তিনটা ক্রম আছে, তার মধ্যে এই যে হ্যালোজেন সমূহের দেখেন ভাই সক্রিয়তার যে ক্রম, হ্যালোজেন সমূহের সক্রিয়তার ক্রমের সিরিজটা দেখেন, ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, দেন ক্লোরিন, দেন হচ্ছে ভাই ব্রোমিন, দেন হচ্ছে ভাই আয়োডিন। এই যে সক্রিয়তা বা তড়িৎ ঋণাত্মকতার ক্রম এই দুইটা কিন্তু সেম, মনে রাখবেন সক্রিয়তা বা তড়িৎ ঋণাত্মকতার ক্রম এই দুইটা কিন্তু ভাই সেম, মনে রাখবেন। ফ্লোরিন সবচেয়ে বেশি, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন হচ্ছে কি ভাই আয়োডিন। তড়িৎ ঋণাত্মকতার ক্রমের ক্ষেত্রে সেম, কারণ আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি 4.0, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন হচ্ছে ভাই কি আয়োডিন। ঠিক আছে, তার মানে দুইটা সক্রিয়তার ক্রম সেম, একটা হচ্ছে হ্যালোজেন সমূহের রাসায়নিক সক্রিয়তার ক্রম, আরটা হচ্ছে ভাই হ্যালোজেন সমূহের তড়িৎ ঋণাত্মকতার ক্রম, এই দুইটা ক্রম হচ্ছে সেম, এটা মনে রাখবেন। দেন এক্সেপশনাল হচ্ছে ভাই হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম। কিসের ক্রম ভাই? ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তির ক্রমের মধ্যে ভাই একটু চেঞ্জ আছে, দেখেন ভাই এখানে কিন্তু ফ্লোরিনের রাসায়নিক সক্রিয়তা বেশি, বাট ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ভাই দেখেন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, দেন ফ্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। ব্যতিক্রমটা ঘটেছে হচ্ছে ভাই ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে, ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ফ্লোরিনের চেয়ে বেশি, কারণ এটা অলরেডি একটা আপনারা
তথ্যমূলক একটা কোয়েশ্চেনও দেখেছেন, যে কোয়েশ্চেনটা এইভাবে হয়, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন? কারণ হচ্ছে ভাই ফ্লোরিনের আকারটা কি ভাই ক্ষুদ্র, ফ্লোরিনের আকারটা কি ভাই ক্ষুদ্র হওয়ায় ওইখানে ইলেকট্রন ম্যাগের ঘনত্ব, ফ্লোরিনের আকারটা ভাই ক্ষুদ্র হওয়ায় ওইখানে ইলেকট্রন ম্যাগের ঘনত্বটা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে, ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন সময়ের পারস্পরিক বিকর্ষণটা কি থাকে ভাই বেশি থাকে। পারস্পরিক বিকর্ষণটা বেশি থাকার কারণে সামগ্রিকভাবে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ফ্লোরিনের চেয়ে কি হয় ভাই বেশি হয়। এটা একটা তথ্যমূলক কোয়েশ্চেন, এটা আপনারা সবাই জানেন, তারপর আমি জাস্ট আপনাকে একটু রিমেম্বার করে দিলাম। তার মানে আমি আপনাকে হ্যালোজেন সময়ের তিনটা ক্রম, তিনটা সিরিজের কথা উল্লেখ করলাম। একটা হচ্ছে হ্যালোজেন সময়ের রাসায়নিক সক্রিয়তার ক্রম, অথবা হচ্ছে হ্যালোজেন সময়ের তড়িৎ ঋণাত্মকতার ক্রম। এই দুইটা ক্রম সেম, ফ্লোরিনের সবচেয়ে বেশি, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। আর হ্যালোজেন সময়ের ইলেকট্রন আসক্তির ক্রম ক্লোরিন, এখানে এক্সেপশনাল হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ফ্লোরিন অপেক্ষা বেশি, অর্থাৎ ক্লোরিন, দেন ফ্লোরিন, দেন ব্রোমিন, দেন অ্যাজ ইউজুয়াল আয়োডিন। আশা করি আপনি এই তিনটা ক্রম যদি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় সেই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন ভাই, আমাকে কোয়েশ্চেন বলছে নিচের কোন মলটির রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে কম। তো আসেন, এখানে যে মলগুলো দেওয়া আছে সবগুলো হ্যালোজেন মল। তো আমরা হ্যালোজেন মলের ক্ষেত্রে রাসায়নিক সক্রিয়তার ক্রম বা তড়িৎ ঋণাত্মকতার ক্রম দেখেছিলাম, ফ্লোরিন সবচেয়ে বেশি, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। তার মানে সবচেয়ে কম সক্রিয় কোনটা হবে ভাই আয়োডিন। দ্যাটস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আয়োডিন। পাশাপাশি আপনি হ্যালোজেন সময়ের ইলেকট্রন আসক্তির ক্রমটাও মনে রাখবেন। ইলেকট্রনের ক্ষেত্রে ক্লোরিন সবচেয়ে বেশি, দেন ফ্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। এখান থেকে কিন্তু মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষায় ভাই কোয়েশ্চেন এসেছিল। জাস্ট আপনি এই তিনটা সিরিজ বা এই তিনটা ক্রম যদি মাথায় রাখতে পারেন তাহলে ভাই আপনি ইজিলি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখে, নিম্নের কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? নিচে আমাকে চারটা অপশন দেওয়া আছে, আমাকে ফাইন্ড আউট করতে হবে নিচের কোনটা সমযোজী যৌগের ধর্ম বা বৈশিষ্ট্য নয়। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষা 2009-10 অ্যাডমিশন টেস্টে এসেছিল। অ্যাকচুয়ালি ভাই এগুলো কিন্তু একদম বেসিক লেভেল থেকে করা কোয়েশ্চেন, যাদের বেসিকটা কেমিস্ট্রির ক্ষেত্রে স্ট্রং তারা কিন্তু ইজিলি ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। তো আসেন ভাই, এই যে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে এগুলো হয়তো আমাদের সবারই জানা আছে, বাট আমি কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর সুবিধার্থে আপনাকে আরেকটু রিভাইজ করিয়ে নিচ্ছি। যেমন এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য ভাই আপনাকে সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখতে হবে। যে সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এই যে কয়েকটা বৈশিষ্ট্য, আমি এখানে 5টা বৈশিষ্ট্য উল্লেখ করেছি, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বাট কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমি দেখেছি এই 5টা বৈশিষ্ট্য সবচেয়ে বেশিবার অপশনে দেওয়া থাকে, অর্থাৎ অপশনগুলোতে ম্যাক্সিমাম টাইমে এই 5টা বৈশিষ্ট্যই দেওয়া থাকে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে ভাই, সমযোজী যৌগের এই 5টা বৈশিষ্ট্য একটু কাইন্ডলি কনসেন্ট্রেশন দিয়ে মাথায় রাখবেন। যেমন ফার্স্ট যে বৈশিষ্ট্যটা, এগুলো আমাদের সবার জানা, সমযোজী যৌগের গলনাঙ্গটা কি হয় ভাই কম হয়। দেন সমযোজী যৌগ সমূহ উদায়ী হয়, কি হয় ভাই উদায়ী। সমযোজী যৌগের গলনাঙ্গ কম, উদায়ী, সমযোজী যৌগগুলো কি হয় উদায়ী হয়। 3 নাম্বার হচ্ছে ভাই সমযোজী যৌগ সমূহ সাধারণ তাপমাত্রায় তরল বা গ্যাসীয় হয়, সাধারণ তাপমাত্রায় তরল অথবা কি হয় ভাই গ্যাসীয় হয়, মনে রাখবেন। এবং সমযোজী যৌগসমূহ বিদ্যুৎ অপরিবাহী হয়, কি হয় ভাই বিদ্যুৎ অপরিবাহী। এগুলো আমাদের সবার জানা আছে, জাস্ট আমি একটু রিমেম্বার করে দিচ্ছি। তাহলে ফার্স্টে দেখলেন গলনাঙ্গ কম, উদায়ী, সাধারণ তাপমাত্রায় তরল বা গ্যাসীয়, কঠিন হয় না কিন্তু, সাধারণ তাপমাত্রায় তরল বা গ্যাসীয়, এবং বিদ্যুৎ অপরিবাহী, বিদ্যুৎ পরিবহন করে না। 5 নাম্বার যে বৈশিষ্ট্য, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম টাইমে দেওয়া থাকে, সেটা হচ্ছে পোলার দ্রাবকে অদ্রবণীয়। পোলার দ্রাবকে কি ভাই অদ্রবণীয়, বাট অপোলার দ্রাবকে দ্রবণীয়। অপোলার দ্রাবকে দ্রবণীয়, বাট পোলার দ্রাবকে অদ্রবণীয়। পোলার দ্রাবকে কি ভাই অদ্রবণীয়, আর অপোলার দ্রাবকে দ্রবণীয়। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা অনেকে মিস্টেক করে ফেলেন, গুলিয়ে ফেলেন। তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য, গলনাঙ্গ কম, উদায়ী, সাধারণ তাপমাত্রায় তরল বা গ্যাসীয়, বিদ্যুৎ অপরিবাহী, পোলার দ্রাবকে অদ্রবণীয় ও পোলার দ্রাবকে কি ভাই দ্রবণীয়। এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন তাহলে ভাই ইজিলি আপনি এই টাইপের সমযোজী যৌগের বৈশিষ্ট্য বা ধর্ম সম্পর্কিত কোয়েশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবেন। যেমন আসেন, আমাকে কোয়েশ্চেন বলছে নিম্নের কোনটি সমযোজী যৌগের ধর্ম বা বৈশিষ্ট্য নয়, নেগেটিভ ভাই, না বুঝো কোনটা সেটা আমাকে বের করতে হবে। ফার্স্ট অপশনটা দেখেন ভাই, গলনাঙ্গ অনেক কম। হ্যাঁ ঠিক আছে, সমযোজী যৌগের গলনাঙ্গ কি হয় কম হয়, এটা ঠিক আছে। সমযোজী যৌগ সমূহ উদায়ী হয়, এটাও ঠিক আছে। তো দেখেন ভাই সি অপশনে যেটা আছে পোলার দ্রাবকে অদ্রবণীয়, হ্যাঁ এটাও ঠিক আছে।
পোলার দ্রাবকে অদ্রবণীয়, বাট অপোলার দ্রাবকে কি ভাইয়া দ্রবণীয়। তার মানে সি অপশনও কি আছে ভাইয়া আমার ঠিক আছে, এটাও মনে রাখবেন, এই যে পোলার দ্রাবকে অদ্রবণীয়, অপোলার দ্রাবকে দ্রবণীয়। ডি অপশনে যেটা আছে দেখেন সেটা হচ্ছে ভাই বিদ্যুৎ পরিবাহী, যেটা আমার সমযোজী যৌগের ধর্ম বা বৈশিষ্ট্য নয়। দ্যাটস ওয়াই আমার কোশ্চেন অ্যান্সার হবে ডি, কারণ সমযোজী যৌগসমূহ ভাই কি হয়, বিদ্যুৎ অপরিবাহী হয়, যেটা আমি সমযোজী যৌগের বৈশিষ্ট্য আপনাকে একটু আগে অ্যানালাইসিস করলাম। এই যে সি অপশনে যেটা আছে, আপনি জাস্ট এই যে কয়েকটা ইনফরমেশন এগুলো আমি বললাম, অবশ্যই এই 5টা ইনফরমেশন মাথায় রাখবেন। কারণ কেন জানেন, কারণ ভর্তি পরীক্ষায় এই 5টা অপশন থেকে, ভর্তি পরীক্ষায় যে অপশনগুলো থাকে এগুলো এই 5টা ইনফরমেশন থেকে দেয় প্রায় সময়। আশা করি ভাই আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, রাসায়নিক বন্ধন সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? রাসায়নিক বন্ধন সংক্রান্ত নিচের কোন তথ্যটা সঠিক নয়? আমাকে নিচে 4টা ইনফরমেশন দেওয়া আছে। দেখেন ভাই এই কোয়েশ্চেনটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2008-9 অ্যাডমিশন টেস্টে এসেছিল। অ্যাকচুয়ালি ভাই এই কোয়েশ্চেনটা করাইছে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের রিলেটেড ইনফরমেশন থেকে, এবং এই দুইটা বন্ধন ভর্তি পরীক্ষার জন্য যারা বিশ্ববিদ্যালয় প্লাস মেডিকেল প্লাস ডেন্টালের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই দুইটা বন্ধন খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভাই সিগমা বন্ধনের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আর একটা হচ্ছে ভাই পাই বন্ধনের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দেখেন আমি আপনাকে এখানে যে ইনফরমেশনগুলো শেয়ার করব, ইনফরমেশন সবগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে আপনার কাজে লাগবে, অর্থাৎ একটা ইনফরমেশনও আপনার স্কিপ করার সুযোগ নেই। এগুলো আমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আপনার জন্য শেয়ার করেছি। ফার্স্ট দেখেন ভাই সিগমা বন্ধন। সিগমা বন্ধন সম্পর্কিত ফার্স্ট যে ইনফরমেশনটা আপনাকে মনে রাখতে হবে, সিগমা বন্ধন গঠনে অরবিটাল দ্বয় একই সরল রেখায় থাকে। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। অলরেডি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ইনফরমেশন থেকে কোয়েশ্চেন হয়েছিল যে সিগমা বন্ধন গঠনে অরবিটাল দ্বয় কোথায় থাকে ভাই, একই সরল রেখার মধ্যে থাকে। ঠিক আছে, দেন আসেন ভাই 2 নাম্বার ইনফরমেশন সিগমা বন্ধন সম্পর্কিত। অরবিটাল দ্বারা মুখোমুখি বা ফেস টু ফেস সর্বোচ্চ অবিলেপন বা অধিক্রমণে সৃষ্ট সিগমা বন্ধনটা সবচেয়ে দৃঢ় হয়, অর্থাৎ মজবুত হয়, শক্তিশালী হয়। কারণ কেন, কারণ এখানে দেখেন এই যে ইনফরমেশনে বলেছে মুখোমুখি অবিলেপন বা অধিক্রমণ, ফেস টু ফেস জিনিসগুলো কি হবে, স্ট্রং হয়। ফেস টু ফেস যে ডিলগুলো করা হয় সেগুলো কি হবে, মজবুত হয়। এভাবে মনে রাখবেন, যেহেতু সিগমা বন্ধন গঠনে অবিলেপন বা অধিক্রমণটা মুখোমুখি হয়, অর্থাৎ মুখোমুখি ডিল হয়, সেই জন্য সিগমা বন্ধন গঠনটা সবচেয়ে দৃঢ় হয় বা মজবুত হয়। আশা করি বুঝতে পেরেছেন। দেন 3 নম্বর যে ইনফরমেশনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সকল একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত। এটা আমরা জৈব যৌগের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে গিয়ে অনেকবার বলেছিলাম, এই যে কার্বন এই যে একক বন্ধনটা এগুলো সিগমা বন্ধন হয়, অর্থাৎ সকল একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত। দেন আসেন 4 নম্বর যে ইনফরমেশনটা আপনাকে মনে রাখতে হবে, সিগমা বন্ধন যুক্ত পরমাণুদ্বয় তাদের অক্ষ বরাবর কি করতে পারে বা ঘুরতে পারে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ডিওর ইউনিটে এসেছিল এই ইনফরমেশনটা, যে কোয়েশ্চেনগুলো হয়েছিল নিচের কোন যৌগটা অক্ষ বরাবর ঘুরতে পারে না। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে, আপনাকে দেখতে হবে যেসব যৌগের মধ্যে সিগমা বন্ধন প্রেজেন্ট অনলি তারা কিন্তু অক্ষ বরাবর ঘুরতে পারে, বাট দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যাদের মধ্যে আছে তারা কিন্তু ভাই অক্ষ বরাবর ঘুরতে পারে না। ইনফরমেশনটা আমি আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল। দেন 5 নম্বর যে ইনফরমেশনটা সেটা হচ্ছে সংকর অরবিটাল ও বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন হতে পারে। ইনফরমেশনটাও ভর্তি পরীক্ষায় এসেছিল যে কাদের ক্ষেত্রে সিগমা বন্ধন গঠিত হয়, এই যে সংকর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল দুই ক্ষেত্রেই কিন্তু আমার ভাই সিগমা বন্ধন হতে পারে। ইনফরমেশনটা মনে রাখবেন। পাশাপাশি আপনাকে পাই বন্ধন সম্পর্কিত কিছু ইনফরমেশন ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে দেখেন পাই বন্ধন সম্পর্কিত কিছু ইনফরমেশন, যেমন দেখেন এগুলো সিগমা বন্ধনের সাথে কম্পেয়ার করে আপনি পাই বন্ধনটাও পড়তে পারেন। যেমন দেখেন এই যে পাই বন্ধন গঠনে অরবিটাল দ্বয় সমান্তরাল অবস্থায় থাকে। ঠিক আছে, সমান্তরাল অবস্থায় থাকে, বাট আমরা দেখেছিলাম সিগমা বন্ধন গঠনে অরবিটাল কিন্তু ভাই একই সরল রেখার মধ্যে থাকে। ঠিক আছে, দেন আসেন ভাই কম্পেয়ার করে পড়বেন, তাহলে আপনার মনে থাকবে যে অরবিটালদের আংশিক বা পার্শ্ব অবিলেপন বা অধিক্রমণে সৃষ্ট পাই বন্ধনটা কি থাকে ভাই, দুর্বল থাকে। দেখেন যেটা আপনি সিগমা বন্ধনে পড়েছিলেন যে অরবিটালদের অবিলেপন বা অধিক্রমণটা ফেস টু ফেস হতো, মুখোমুখি হওয়ার কারণে, ফেস টু ফেস ডিল হওয়ার কারণে সিগমা বন্ধনগুলো দৃঢ় হতো বা মজবুত হতো, বাট পাই বন্ধন দেখেন একটু দুর্বল। কারণ কেন, এখানে অবিলেপন বা অধিক্রমণটা আংশিক বা পার্শ্ব পাশাপাশি হওয়ার কারণে। দেন আসেন ভাই 3 নম্বর যে ইনফরমেশনটা, সিগমা বন্ধন সৃষ্টির পর সম্ভব হলে একটি বা দুইটা পাই বন্ধন সৃষ্টির মাধ্যমে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন হয়। ঠিক দেখেন ভাই ইনফরমেশনটা, সিগমা বন্ধন সৃষ্টির পর সম্ভব হলে একটি অথবা দুইটা
পাই বন্ধন সৃষ্টির মাধ্যমে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন হয়, যেটা আমরা জৈব যৌগের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে বলেছিলাম অ্যালকিন অথবা অ্যালকাইনের মধ্যে যে বন্ধনগুলো আছে, এখানে হচ্ছে অ্যালকিনের মধ্যে হচ্ছে একটা পাই বন্ধন থাকে আর অ্যালকাইনের মধ্যে হচ্ছে দুইটা পাই বন্ধন থাকে, অর্থাৎ সিগমা বন্ধন একটা গঠন করার পরে আর যে বন্ধনগুলো থাকবে সেগুলোকে আমরা পাই বন্ধন হিসেবে কাউন্ট করব, যেটা আমি জৈব যৌগের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আপনাকে আরো বিস্তারিত বলেছিলাম। দেন আসেন ভাই 4 নম্বর যে ইনফরমেশনটা, পাই বন্ধন সৃষ্টির ফলে পরমাণুদ্বয় অক্ষ বরাবর ঘুরতে পারে না, যেটা আমি সিগমা বন্ধনে একটু আপনাকে রিমেম্বার করে দিয়েছিলাম। যেসব যৌগের মধ্যে অনলি একক বন্ধন আছে, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন আছে, তেমনি সিগমা বন্ধন আছে, তারা কিন্তু অক্ষ বরাবর ঘুরতে পারে। বাট দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনগুলা অর্থাৎ পাই বন্ধন যাদের মধ্যে আছে, যেমন কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন কার্বন ট্রিপল বন্ডের কম্পাউন্ডগুলো কিন্তু ভাই অক্ষ বরাবর ঘুরতে পারে না, যেগুলো আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই ইনফরমেশনগুলো এসেছিল। দেন 5 নাম্বার যে ইনফরমেশনটা দেখেন ভাই, এস অরবিটাল ও শঙ্কর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন ঘটতে পারে না। ঠিক আছে, পাই বন্ধন ঘটতে পারে, এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন ঘটতে পারে, অর্থাৎ এস অরবিটালে কিন্তু পাই বন্ধন হতে পারে না, শঙ্কর অরবিটালেও কিন্তু পাই বন্ধন হতে পারে না। এই দুইটা অরবিটাল ছাড়া বাকি অরবিটাল গুলাতে পাই বন্ধন ঘটতে পারে। এই জিনিসটা আবার কনফিউশনে পড়িয়েন না। তো এই কয়েকটা ইনফরমেশন মনে রাখবেন, যেটা আমরা সিগমা বন্ধনে দেখেছিলাম শঙ্কর অরবিটাল বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে কিন্তু সিগমা বন্ধন হতে পারে, বাট পাই বন্ধনের ক্ষেত্রে এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল এই দুইটা ছাড়া বাকি অরবিটালে পাই বন্ধন হবে, বাট এই দুইটা অরবিটালে কিন্তু পাই বন্ধন হবে না, এস অরবিটাল এবং শঙ্কর অরবিটালে পাই বন্ধন হবে না। এই যে কয়েকটা ইনফরমেশন বা সিগমা বন্ধন এবং পাই বন্ধন সম্পর্কিত এই ইনফরমেশনগুলোর অ্যানালাইসিস, এগুলো ভাই ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কোনো স্কিপ করার সুযোগ নেই। তো আসেন ভাই আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, দেখেন ভাই রাসায়নিক বন্ধন সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়। দেখেন ভাই অপশনের ডিতে যেটা আছে সেটা দেখেন, পাই বন্ধনটা সিগমা বন্ধনের চেয়ে দৃঢ়তর। আপনি বলেন এই ইনফরমেশনটা কি সঠিক? না ভাই, পাই বন্ধন সিগমা বন্ধনের চেয়ে দৃঢ়তর নয়, পাই বন্ধন সিগমা বন্ধনের চেয়ে ভাই কি দুর্বল। ঠিক আছে, কারণ কেন? কারণ পাই বন্ধনের ক্ষেত্রে পার্শ্ব আংশিক বা পার্শ্ব অধিক্রমণ হয়, যেটার কারণে পাই বন্ধনটা দুর্বল হয়। আর সিগমা বন্ধনে দেখেছিলাম আমরা মুখোমুখি ফেস টু ফেস অবিলেপন হওয়ার কারণে সিগমা বন্ধন পাই বন্ধনের চেয়ে ভাই কি দৃঢ়তর। বাট এখানে আমাকে বলছে পাই বন্ধন সিগমা বন্ধনের চেয়ে দৃঢ়তর, তার মানে আমার এই ইনফরমেশনটা সঠিক নয়। বাকি ইনফরমেশনগুলো আপনি চেক করে দেখেন, ইনফরমেশনের সাথে দেখবেন মিলে গেছে। আশা করি ভাই আপনি আমার অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনি জাস্ট সিগমা বন্ধন এবং পাই বন্ধনের এই যে অ্যানালাইসিসটা, এটা একটু অবশ্যই মাথায় রাখবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, নিম্নের কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিপ্রেক্ষিতে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিপ্রেক্ষিতে উল্লেখিত ব্যবহারটি সঠিক নয়। কোয়েশ্চেন ফরম্যাটটা দেখেন ভাই, এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষা 2008-9 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে নিচে 4টা অপশনে নিষ্ক্রিয় গ্যাসের এক একটার ব্যবহার দেওয়া আছে, এখানে কোন নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহারটা সঠিক নয় সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আসেন ভাই, আমি ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে আপনাদেরকে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার নিয়ে অনেকবার ডিসকাশন বা অ্যানালাইসিস করেছিলাম। তবে আজকের অ্যানালাইসিসটা একটু ডিফারেন্ট, কারণ আগের অ্যানালাইসিসগুলোতে আমি খুব কম অল্প ইনফরমেশন দিয়ে আপনাকে অ্যানালাইসিস করেছিলাম, বাট এই কোয়েশ্চেন সলভিংয়ে আমি একদম নিষ্ক্রিয় গ্যাসের সম্পূর্ণ যতগুলো ব্যবহার আছে সবগুলো ব্যবহার আজকের ইনফরমেশনে ইনক্লুড করেছি, যেটা আপনার ভর্তি পরীক্ষার জন্য এই যে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার সম্পর্কিত কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করতে খুব ইজি হবে। আসেন, ফার্স্ট হচ্ছে ভাই হিলিয়াম। নিষ্ক্রিয় গ্যাসের প্রথমটা কি বলুন তো ভাই? হিলিয়াম। আমি বাইসিরিয়ালি সাজিয়েছি, যেটা আপনার জন্য আরো সুবিধা হবে। এই যে হিলিয়াম, যেটা হচ্ছে ভাই ডুবুরিগণ শ্বাসকার্যে হিলিয়াম ও অক্সিজেনের মিশ্রণ কি করেন ভাই? ব্যবহার করেন। তার মানে ডুবুরিরা কি ব্যবহার করেন? হিলিয়াম গ্যাসটা ব্যবহার করেন, যেটা শ্বাসকার্যে ব্যবহার করেন, মনে রাখবেন। দেন হচ্ছে ভাই হিলিয়ামের ব্যবহারটা আর কোথায়? এরোপ্লেন ও বেলুনেও হিলিয়াম ব্যবহার হয়। কোথায় ভাই? এরোপ্লেন ও বেলুনে কি ব্যবহার হয়? হিলিয়াম। এবং এনএমআর যন্ত্রে, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এনএমআর মেশিনের যন্ত্রে তরল হিলিয়াম কি হয় ব্যবহার হয়। তাহলে দেখেন হিলিয়ামের 3টা ব্যবহার আমি উল্লেখ করলাম এখানে। একটা হচ্ছে ভাই ডুবুরিগণ শ্বাসকার্যে হিলিয়াম ব্যবহার করে, এরোপ্লেন ও বেলুনেও হিলিয়াম ব্যবহৃত হয়, এবং এনএমআর এটার পূর্ণরূপ কি ভাই? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স মেশিন বা যন্ত্রেও কিন্তু ভাই তরল হিলিয়ামটা ব্যবহার হয়। তার মানে আপনি বুঝে পেলেন হিলিয়ামের 3টা ব্যবহার, মাথায় রাখবেন। দেন আসেন ভাই নিয়ন। হিলিয়ামের পরে কি ভাই? নিষ্ক্রিয় গ্যাস নিয়ন। নিয়নটা কোথায়? দেখেন ভাই রং বেরঙের আলোকসজ্জায় নিয়নের আলো ব্যবহার হয়।
হয়, খুবই ইম্পর্টেন্ট। কোথায় ভাইয়া? রং বেরঙ্গের আলোকসজ্জায়। কোথায় ভাইয়া? রং বেরঙ্গের আলোকসজ্জায় কোথায় ব্যবহার হয়? নিয়নের আলো ব্যবহার হয়। দেন আসেন ভাইয়া 2 নাম্বার নিয়নের ব্যবহার। নিয়ন বাতি, কিছু স্পেসিফিক বাতি আছে যেগুলোকে বলা হয় নিয়ন বাতি, ওইখানে ব্যবহার হয়। এবং বোল্ড মিটারে, এবং কোথায় ভাইয়া? বোল্ড মিটারে, খুবই গুরুত্বপূর্ণ। বোল্ড মিটারেও নিয়ন গ্যাস কি করা হয় ভাইয়া? ব্যবহার হয়। দেন আসেন ভাইয়া নিয়নের পরে হচ্ছে আমাদের কি ভাইয়া? আর্গন। নিষ্ক্রিয় গ্যাস কি ভাইয়া? আর্গন। এখন আর্গনের ব্যবহার হচ্ছে দুইটা ভাইয়া, মনে রাখবেন। আর্গনের দুইটা ব্যবহার, একটা হচ্ছে ভাইয়া বৈদ্যুতিক বাল্ব। বৈদ্যুতিক বাল্বে কি করা হয় ভাইয়া? আর্গনের ব্যবহার আছে। দেন হচ্ছে ভাইয়া বায়ুতে নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে আর্গনের পরিমাণটা হচ্ছে ভাই সবচেয়ে বেশি। কার পরিমাণ ভাইয়া? আর্গনের পরিমাণটা সবচেয়ে বেশি। এটা কিন্তু ভাই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবহার আর্গনের, যেটা হচ্ছে বায়ুতে নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি। ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবেন। দেন আসেন ভাই আর্গনের পরে কি? ক্রিপ্টন। ক্রিপ্টনটা কোথায় ভাই? টিউব লাইটে ক্রিপ্টন ব্যবহার হয়। কোথায় ভাই? টিউব লাইটে। কোথায়? টিউব লাইট। এগুলো মনে রাখবেন, এগুলো অনেকে গুলিয়ে ফেলেন। বৈদ্যুতিক বাল্বে আর্গন বা টিউব লাইটে কি ভাই? ক্রিপ্টন, মাথায় রাখতে হবে। দেন আসেন ভাই জ্যানন। দেন কি ভাই? জ্যানন। ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে জ্যানন ব্যবহৃত হয়, খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার। কোথায় ভাই? ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে কোথায় কি ব্যবহার হয় ভাই? জ্যানন ব্যবহার করা হয়। দেন আসেন ভাই রেডন, আরো গুরুত্বপূর্ণ। রেডনের ব্যবহার ক্যান্সার চিকিৎসায়, রেডিও থেরাপিতে কি ব্যবহার হয় ভাই? রেডন ব্যবহার হয়। এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছিল। ক্যান্সার চিকিৎসায় কি ব্যবহার হয়? রেডিও থেরাপিতে কি ব্যবহৃত হয়? যে নিষ্ক্রিয় গ্যাস রেডনের ব্যবহার হয়। ঠিক আছে। দেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে কি ব্যবহৃত হয়? জ্যানন। কি ভাই? জ্যানন। আর ক্রিপ্টনটা টিউব লাইটে, কনফিউশনে পড়বেন না। বৈদ্যুতিক বাল্বে কি ভাই? আর্গন। আর বলেছিলাম রং বেরঙ্গের আলোকসজ্জায় নিয়নের আলো আর হিলিয়ামের ব্যবহার তো বলেছি। ডুবুরিরা, এরোপ্লেনে, বেলুনে, নিউক্লিয়ার মেশিনে হিলিয়ামের কি হয় ভাই? ব্যবহার হয়। এই যে ভাই নিষ্ক্রিয় গ্যাসের এই যে ব্যবহার, এগুলো যদি ভাই আপনি মাথায় রাখতে পারেন এই অ্যানালাইসিসটা, তাহলে ভর্তি পরীক্ষায় আসা নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। আসেন ভাই আমরা আমাদের কোয়েশ্চেনটা বলেছে নিম্নের কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিপ্রেক্ষিতে উল্লেখিত ব্যবহার সঠিক নয়? নিষ্ক্রিয় গ্যাসের কোন ব্যবহারটা সঠিক নয়? তো দেখেন ভাই আর্গনের ব্যবহারটা কি বলেছে ভাই? বৈদ্যুতিক বাল্ব। হ্যাঁ, আমরা দেখেছিলাম বৈদ্যুতিক বাল্বে কি ব্যবহার হয় ভাই? আর্গন ব্যবহার হয়। বা টিউব লাইটে কিন্তু ভাই ক্রিপ্টন, মনে আছে? বৈদ্যুতিক বাল্বে আর্গন বা টিউব লাইটে কি ভাই? ক্রিপ্টন। টিউব লাইটে হচ্ছে ভাই ক্রিপ্টন, মনে রাখবেন। কে আর ক্রিপ্টন। ঠিক আছে। বৈদ্যুতিক বাল্বে আর্গন। দেন আসেন ভাই রেডন। রেডনের ব্যবহারটা দিয়েছে ভাই এরোপ্লেন ও বেলুনে। না ভাইয়া, রেডনের ব্যবহার এরোপ্লেন ও বেলুনে নয়। রেডন হচ্ছে ভাই তেজস্ক্রিয় রেডন, ক্যান্সার চিকিৎসায় এবং রেডিও থেরাপিতে ব্যবহার হয়। তার মানে রেডনের এই ব্যবহারটা সঠিক নয়। দ্যাটস ওয়াই আমার এই কোশ্চেন অ্যান্সার হবে বি। হিলিয়ামের ব্যবহারটা দেখেন, হ্যাঁ এরোপ্লেন ও বেলুনে হিলিয়াম ব্যবহৃত হয়। হ্যাঁ ঠিক আছে। আরেকটা মনে আছে? এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স মেশিনে হিলিয়াম ব্যবহার হয়। একটা মনে আছে? ডুবুরিরা শ্বাসকার্যের জন্য কি ব্যবহার করে? হিলিয়াম। দেন আসেন ভাই নিয়ন। হ্যাঁ, রং বেরঙ্গের আলোকসজ্জায় কিসের আলো ব্যবহার করা হবে? নিয়নের আলো ব্যবহার হয়। এটাও ঠিক আছে। দ্যাটস আমার কোশ্চেন অ্যান্সার হচ্ছে বি অপশনটা। তো আপনাকে যেটা করতে হবে ভাইয়া, এই যে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহারের ইন ডিটেলস পয়েন্টগুলো আমি আপনার সাথে শেয়ার করেছি, এই পয়েন্টগুলো ভাই আপনি অবশ্যই মাথায় রাখবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, নিচের কোন অক্সাইডটি উভধর্মী অক্সাইড? দেখেন ভাই এই কোয়েশ্চেনটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2017-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল, যে আমাকে নিচে 4টা অক্সাইড দেওয়া আছে, আমাকে ফাইন্ড আউট করতে হবে কোন অক্সাইডটা উভধর্মী অক্সাইড। তো আসেন ভাই উভধর্মী অক্সাইড এবং নিরপেক্ষ অক্সাইডের এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেকেই, এই যে নিরপেক্ষ অক্সাইড, উভধর্মী অক্সাইড, এই ডেফিনেশনটা আমরা অনেকেই বুঝি না। যেমন উভধর্মী অক্সাইড, এটা হচ্ছে ভাইয়া ধাতুর যে সকল অক্সাইড, কাদের ভাইয়া? অনলি ধাতুর যে সকল অক্সাইড অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড প্লাস ক্ষার দুইটার সাথে বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করে, তাদেরকে আমরা উভধর্মী অক্সাইড বলি। অনলি কিন্তু ধাতুর অক্সাইড, ধাতুর যে সকল অক্সাইড, অধাতুর নয় কিন্তু। দেন আসেন ভাই নিরপেক্ষ অক্সাইডের ডেফিনেশনটা যদি আমি আপনাকে বলি, নিরপেক্ষ অক্সাইড হচ্ছে ভাই অধাতুর যে সকল অক্সাইড, কাদের ভাইয়া? অধাতুর। দেখেন উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে ছিল হচ্ছে ধাতুর যে সকল অক্সাইড অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, তাদেরকে আমরা উভধর্মী অক্সাইড বলেছিলাম। আর নিরপেক্ষ অক্সাইড হচ্ছে ভাই অনলি অধাতুর যে সকল অক্সাইড অ্যাসিড প্লাস ক্ষার কোনোটার সাথে বিক্রিয়া করবে না, কোনোটার সাথে বিক্রিয়া করে না, তাদেরকে আমরা নিরপেক্ষ অক্সাইড বলে থাকি। অর্থাৎ নিরপেক্ষ অক্সাইড হবে অনলি অধাতুর অক্সাইড সমূহ, অধাতুর সে সকল অক্সাইড সমূহ যেগুলো অ্যাসিড ক্ষার উভয়ের সাথে কি করবে না? বিক্রিয়া করবে না। আর উভধর্মী অক্সাইড হবে হচ্ছে ধাতুর অক্সাইড সমূহ। ধাতুর অক্সাইড কোনগুলা? যেগুলো অ্যাসিড ক্ষার দুইটার সাথে বিক্রিয়া করে। তো আপনাকে যেটা করতে
হবে সেটা হচ্ছে ডেফিনেশনটা মাথায় রাখতে হবে। এটা অনেকেই বুঝেন না, সেজন্য আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। অবধর্মী অক্সাইডের উদাহরণগুলো মনে রাখবেন, এগুলো মুখস্থ করতে হবে। জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, স্ট্যানিক অক্সাইড SnO2, এটা হচ্ছে ভাই স্ট্যানিক অক্সাইড, এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, স্ট্যানিক অক্সাইড, এটা হচ্ছে ভাই লেড মনো অক্সাইড PbO, এটা হচ্ছে লেড মনো অক্সাইড, আর এটা হচ্ছে PbO2 লেড ডাই অক্সাইড। এই যে পাঁচটা হচ্ছে ভাই উভধর্মী অক্সাইডের উদাহরণ, ভর্তি পরীক্ষায় সচরাচর এগুলো থেকে দিয়ে থাকে। দেন আসেন ভাই নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইডের এক্সাম্পল হচ্ছে পানি, কার্বন মনোঅক্সাইড, নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। কি অক্সাইড ভাই? নাইট্রাস অক্সাইড। পানি, কার্বন মনোঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, দেন হচ্ছে ভাই নাইট্রাস অক্সাইড। এগুলো হচ্ছে ভাই নিরপেক্ষ অক্সাইড এবং সবগুলাই দেখেন সবগুলাই কিন্তু অধাতু, কারণ আপনাকে ডেফিনিশনেই বলেছিলাম অধাতুর যে সকল অক্সাইড অ্যাসিড কার কোনোটার সাথে বিক্রিয়া করে না, অর্থাৎ অ্যাসিডীয় ক্ষারীয় কোনো ধর্মই প্রদর্শন করে না, তাদেরকে আমরা নিরপেক্ষ অক্সাইড বলেছি। দেখেন পানি, কার্বন মনোঅক্সাইড, নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে ভাই নিরপেক্ষ অক্সাইড। হয়তো আপনার এগুলা মুখস্থ আছে, বাট আমি জাস্ট আপনাকে একটু রিমেম্বার করে দিলাম। তো মনে রাখবেন এগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন এই এক্সাম্পলগুলো, তাহলে ইজিলি উভধর্মী অক্সাইড, নিরপেক্ষ অক্সাইডের এই কোয়েশ্চেনগুলো বা ইজিলি সলভ করতে পারবেন। আসেন নিচের কোন অক্সাইডটি উভধর্মী অক্সাইড? তাহলে উভধর্মী অক্সাইড হবে হচ্ছে আমার ধাতুর অক্সাইডগুলো হবে উভধর্মী অক্সাইড। তাহলে এই যে কার্বন, এটা একটা অধাতু, এটা কিন্তু আপনি ইজিলি কোয়েশ্চেন থেকে বাদ দিতে পারবেন। এখন আসেন ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, এখান থেকে কোনটা উভধর্মী অক্সাইড? আমরা দেখেছিলাম এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হচ্ছে ভাই একটা উভধর্মী অক্সাইড, ঠিক আছে? এই জন্য অপশনে অ্যান্সার হবে বি, কারণ উভধর্মী অক্সাইড হওয়ার জন্য এটাকে ধাতুর অক্সাইড হতে হবে। শুধু ধাতুর অক্সাইড হলে হবে না, এটা অ্যাসিড কার উভয়ের সাথে বিক্রিয়া করতে হবে, যেটা করে হচ্ছে ভাই অ্যালুমিনিয়াম অক্সাইড। অপশনে দেখেন ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সোডিয়াম অক্সাইড, এগুলো অপশনে যে ভাই ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সোডিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে ভাই ক্ষারকীয় অক্সাইড। কি অক্সাইড ভাই? ক্ষারকীয় অক্সাইড। এগুলা নিয়ে যদি একটু বলি, এটা হচ্ছে এই দুটো হচ্ছে ভাই ক্ষারকীয় অক্সাইড। কারণ একটা ইনফরমেশন আপনার মনে আছে কিনা দেখেন, যে ধাতুর অক্সাইড সমূহ হচ্ছে ক্ষারীয়, ধাতুর অক্সাইড সমূহকে কি বলা হয়? ক্ষারকীয়। ধাতুর অক্সাইড সমূহ ক্ষারকীয় হয়, আর অধাতুর অক্সাইড সমূহ অম্লীয় হয়। অধাতুর অক্সাইড কি হয় ভাইয়া? অম্লীয় হয়। এই জিনিসটা আমরা জানি। তো দেখেন ভাই, এই যে এখানে অপশনে সি এবং ডি তে যে দুটো অক্সাইড আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সোডিয়াম অক্সাইড, দুটাই কিন্তু ধাতু। ম্যাগনেসিয়াম ধাতু, সোডিয়াম ধাতু। তো ধাতুর অক্সাইড সমূহকে বলা হয়েছে ভাই ক্ষারকীয় অক্সাইড, আর অধাতুর অক্সাইড সমূহকে বলা হয়েছে অম্লীয় অক্সাইড। এই ইনফরমেশনটাও মাথায় রাখবেন। পাশাপাশি যে উভধর্মী অক্সাইড এবং নিরপেক্ষ অক্সাইডের যে এক্সাম্পলগুলো, এগুলো মাথায় রাখবেন। এগুলো ভর্তি পরীক্ষার জন্য ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি পাইরু অ্যাসিড? নিচে আমাকে 4টা অ্যাসিড দেওয়া আছে ভাইয়া, কোন অ্যাসিডটা পাইরু অ্যাসিড সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখেন ভাই, এই কোয়েশ্চেনটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2016-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এগুলো কিন্তু ভাই বেসিক লেভেল থেকে করা কোয়েশ্চেন। আপনি যদি অ্যাসিডের নামগুলো জানেন, তাহলে ভাই ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। যেমন ফার্স্ট অপশনে যেটা আছে দেখেন, সবচেয়ে বেশি পরিচিত আমাদের HClO4, অ্যাসিডের নাম কি বলেন তো ভাইয়া? পারক্লোরিক অ্যাসিড। কি অ্যাসিড ভাইয়া? পারক্লোরিক অ্যাসিড। অ্যাসিডটার নাম কি? পারক্লোরিক অ্যাসিড। দেন আসেন ভাই H3PO3, এটাও পরিচিত। এটা হচ্ছে ভাই অর্থোফসফোরিক অ্যাসিড। কি অ্যাসিড ভাইয়া? অর্থোফসফোরিক অ্যাসিড। অর্থোফসফোরিক অ্যাসিড। দেন আসেন ভাই সি অপশন, এটা তো জানি, এটা সালফিউরিক অ্যাসিড। কি অ্যাসিড ভাইয়া? সালফিউরিক অ্যাসিড। দেন আসেন ভাইয়া ডি অপশনে যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া পাইরোসালফিউরিক অ্যাসিড। সংখ্যাটা দেখেন ভাই H2S2O7, এটা হচ্ছে ভাইয়া পাইরোসালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিড। তার মানে দেখেন, আপনি যদি অ্যাসিডের নামগুলো জানেন, তাহলে ইজিলি কোয়েশ্চেনটা আপনি সলভ করতে পারবেন। আপনাকে বলছি নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটা পাইরো অ্যাসিড। তো পাইরো অ্যাসিড কোনটা? এই যে নাম আছে পাইরো আছে কোনটাতে? H2S2O7, এটা হচ্ছে ভাই পাইরোসালফিউরিক অ্যাসিডের উদাহরণ। আশা করি ভাই আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ঠিক সেম আরেকটা বেসিক কোয়েশ্চেন দেখেন ভাইয়া, নিম্নের কোনটি লাফিং গ্যাস? নিচের কোনটা লাফিং গ্যাস? এই কোয়েশ্চেনটা দেখেন ভাইয়া ডেন্টাল ভর্তি পরীক্ষা 2008-9 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো দেখেন ভাই, লাফিং গ্যাসের সংকেত আমরা সবাই জানি, এটা ডিটেইলস কি বলবো? এই যে নাইট্রাস অক্সাইড N2O2, এটার নাম কি ভাই? নাইট্রাস অক্সাইড, যেটাকে কি বলা হয় ভাই? লাফিং গ্যাস বলা হয়। এখানে দেখেন একটু আগের কোয়েশ্চেনে আপনার মনে আছে কিনা, রিমেম্বার আছে কিনা দেখেন, এই যে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, এই দুইটা কোন অক্সাইড ছিল ভাইয়া? এগুলো হচ্ছে ভাই নিরপেক্ষ অক্সাইডের উদাহরণের মধ্যে আমি আপনাকে বলেছিলাম, এই যে নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, যেটা নাইট্রিক অক্সাইড যেটাকে
লাফিং গ্যাস বলা হচ্ছে এটা কিন্তু একটা ভাই নিরপেক্ষ অক্সাইড। পাশাপাশি মনে রাখবেন এই যে নাইট্রিক অক্সাইড এটাও কিন্তু ভাই একটা নিরপেক্ষ অক্সাইড। এই যে এগুলো কিন্তু ভাই একদম বেসিক লেভেল থেকে করা কোয়েশ্চেন। এগুলো যদি আপনি অ্যাসিডের নাম এবং এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন তাহলে ভাই ইজিলি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কেমিস্ট্রির বেসিকটা আপনাকে স্ট্রং করতে হবে। বেসিক যার যত বেশি স্ট্রং সে ইজিলি এই টাইপের বেসিক কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। ওকে, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।